ঘটনার শুরুটা শুরু হয় 2010-এ নভেম্বর থেকে। ওর মা এবং ভাই আমার বাসায় আসে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন এবং তারা প্রায়ই আসতেন 2010-11 বারবার আসা যাওয়া করতেন এবং বারবার আমাকে বলছেন যে ওনার ছেলে লন্ডনে একা থাকেন এবং উনি এখনও আনম্যারিড। সূত্র কীভাবে? সূত্রটা ওনারা আমাদের বলছিল যে পরিচিতের মাধ্যমে আমার বিয়ের প্রস্তাবটা পেয়েছিলেন। বিভিন্ন জায়গায় আমাদের বিয়ের জন্য মানে আপনার ওরা সরাসরি আপনার ঘরে চলে আসছে, আপনার মধ্যে থেকে কোনো আত্মীয় স্বজন ছিল না এটার ভিতরে? না, ওটা ফোন নাম্বার ছিল, মেসেজ আমার ড্রাইভাররা তারা কোথায় পেয়েছিল, কোনো একজন আত্মীয়র মাধ্যমে পেয়েছে, সেটা অতটা আমি ডিটেলস জানি না। এবং আসা যাওয়া শুরু করেন এবং ওই সময় অনেক বিয়ের প্রস্তাবে আসতেছিল আমার, অত ডিটেলস আমরা কখনো কার মাধ্যমে আসলো, কার কাছে বায়োডাটা পেয়েছে এত কেউ জানতে চায়নি। তো দেন ওর মা বা ভাই আসেন এবং আমাদেরকে বলেন যে ওখানে একা থাকে এবং ওখানে খুব সহজ জীবনযাপন করে সে, এবং সে খুব শিগগিরই ব্রিটিশ সিটিজেনশিপ পাচ্ছে। তারা একজন ভালো ফ্যামিলির মেয়ে খুঁজেছে, শিক্ষিত মেয়ে। সে কারণে আমার জন্য তারা বিয়ের প্রস্তাব নিয়ে আসছে এবং অনেকবার এটা নিয়ে কথা বলেন। এবং তারপরে আমি প্রথম দিকে খুব ট্রায়াল ছিলাম না, কারণ বিদেশি ছেলেদের আজকাল বাংলাদেশকে ট্রাস্ট করে না, এটা নিয়ে আমার কিছু আপত্তি ছিল। তো পরবর্তী সময় আমি বিয়েতে রাজি হই এবং 2011 5ই অক্টোবর আমাদের বিয়ে হয় 6 লাখ টাকা কারণে। বিয়ে হওয়ার পর সে লন্ডনে চলে যায়। বিয়েটা কোথায় হচ্ছে? মিরপুরেই না? মিরপুরে হয়েছিল। এবং তারপর সে চলে যায় লন্ডনে চলে যায়। যাওয়ার পরে ওখান থেকে মাঝে মাঝে যোগাযোগ করতো, খুব একটা বেশি যোগাযোগ সে করতো না, হয়তো সপ্তাহে একদিন একটা ফোন এরকম। এভাবে 2012 যায়। 2012-তে আমার জন্য সে তার পাসপোর্ট হওয়ার পরে সে আমার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করার পরে 2010-এ সে বাংলাদেশে আসে। 2012-তে সে দেশে আসে তার ভাই মারা যাওয়ার উপলক্ষে, কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ সে করেনি। ওই সময় এসে চলে যায়, 10 দিন থাকে। মানে বউর সাথে যোগাযোগ করেন না, আমার সাথে কোনো যোগাযোগ ছিল। তো আমি যেতাম, সে তার মতো আলাদা আলাদা বাইরে বাইরে ঘুরত, আমার সাথে দেখা হইতো না তার। তো 2013-তে সে আবার আসার পর জানুয়ারি মাসে আসার পরে 2013 ফেব্রুয়ারির 7 তারিখে আমাদের বিয়ের অনুষ্ঠান হয়। আমাকে ওখানে আমার ফ্যামিলি থেকে তুলে দেওয়া হয়। 8 তারিখে বৌভাত হয়। 14 তারিখে আমরা লন্ডনে যাই। লন্ডনে যাওয়ার পর আমি ওখানে দেখি এয়ারপোর্টে একটা মেয়ে আমাদের রিসিভ করতে আসে। ও আমাকে পরিচয় করে যে এই মেয়েটা আমার সাথে আমার বাসায় থাকে, আমার কো-রেসিডেন্ট, ওর নাম দিনা লাইলা দিনদা। তারপরে ও বলে যে আমরা হোটেলে উঠবো, আমাদের রুমটা এখনো গোছানো হয়নি, হোটেলে উঠবো। আমরা হোটেলে উঠে মেয়েটা তার আমাদের বাসায় ফেরত চলে যায়। বাসায় যাওয়ার পরে 2 দিন আমরা হোটেলে থাকি। এর মধ্যে আমাদের বাসা গুছগাছ করার পরে আমরা হোটেল থেকে বাসায় চলে আসি। আপনি নিজেও গুছগাছে অংশগ্রহণ করছিলেন না? গুছগাছে হ্যাঁ, মানে ওরা দুজন জিনিসপত্র কিনছে, আমি সাথে ছিলাম। তো তারপরে আমরা এখানে আসি এবং আসার পর কিছুদিন পরে আমি টের পাই যে ওদের দুজনের মধ্যে এক ধরনের ইলিগাল রিলেশনশিপ আছে, যেটা ওরা প্রথম দিকে আমাকে বুঝতে দিতে চাচ্ছিল না, হাইড করতেছিল। এবং যখন আমি বুঝতে পারি এবং আমি যখন প্রতিবাদ করি এবং আমি যখন বিভিন্ন মুহূর্তে তাদেরকে বিভিন্ন অবস্থা দেখতে পাই যেগুলি আপত্তিকর এবং যেগুলি কোনো একজন ওয়াইফ কোনোদিন মেনে নিবে না, এবং আমি যখন এটা নিয়ে প্রতিবাদ করি তখন তারা আমার প্রতি মারধর করে, গালিগালাজ করে, দুজনেই। এবং আমাকে বলে যে যে অবস্থা আছে এই অবস্থায় তোমাকে মেনে নিতে হবে এবং এভাবে তোমাকে সংসার করতে হবে, থাকলে থাকো, না থাকলে নিজে দায়িত্ব পাবো। যেহেতু আমি সংসার করতে গেছি এবং সংসার করতে চাই, আমি তখন ভাবলাম যে হয়তো একসময় সে ঠিক হয়ে যাবে। আমি চেষ্টা করতে থাকলাম যে কোনোভাবে যেন তাকে এটা থেকে বের হয়ে আসতে পারে সে। কিন্তু ব্যাপারটা তো বের হয়ে আসলো না, বরং দিন দিন আরও বাড়লো। এবং মেয়েটা আমার প্রতি প্রচণ্ড দুর্ব্যবহার, আমাকে গায়ে হাত তোলা, গালিগালাজ করা,
এবং আমাকে যত ধরনের টর্চার করা যায়, মেন্টাল, ফিজিক্যাল, সব ধরনের টর্চার সে আমাকে করতে থাকে। মেয়েটা এবং আমার হাজব্যান্ডও তার সাথে ছিল। মানে তারা যৌথভাবে আমাকে এরকম টর্চার করতো। তো এবং তাদের একটাই বক্তব্য ছিল, চুপচাপ সব কিছু মেরে যদি ঘরের এক কোণে পড়ে থাকতে পারো থাকবা, নাহলে চলে যেতে হবে তোমাকে। এবং আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না, আমি কোথাও যেতে পারতাম না, আমার ফোনে কোনো ইয়ে থাকতো না, ব্যালেন্স থাকতো না, শুধুমাত্র আমি খুব রিসিভ করতে পারতাম। এবং সে আমার আত্মীয় স্বজনের কাছে থেকে আমাকে ডিস্টেন্স তৈরি করে ফেলে। সে আমাকে বোঝায় যে বাবার বাড়ির সাথে যত দ্রুত সম্পর্ক শেষ করে দিতে পারবো তত তোমার জন্য ভালো, তাহলে সংসারে তোমার মন বসবে। এসব কথা বলে আস্তে আস্তে আমার রিলেটিভদের সাথে আমার দূরত্ব তৈরি করে এবং আমার নামে বিভিন্ন ধরনের কথা ছড়াতে থাকে যে আমি কারোর সাথে মিশতে চাই না, কারো বাসায় যেতে চাই না। আসল কথা হচ্ছে সে আমার কোথাও নেয়, কোথাও নিতে চায় না, সারাক্ষণই বাসায় রাখতো। এভাবে চলতে চলতে এক সময় পরিস্থিতি অনেক খারাপের দিকে চলে যায় এবং আমাকে তখন সে বলে যে আমাকে দেশে পাঠাই দিও, দেশে চলে যাও, দেশে যেয়ে থাকো, আমি যে তোমাকে পরে নিয়ে আসবো। আমি তার এসব কথা, তার আশ্বাস দেয়, প্রমিস করে, আমার ফ্যামিলিকে প্রমিস করে আমাকে নিয়ে আসবে, এসব বলে আমাকে দেশে পাঠায় এবং নিজে আমাকে ইয়ে করতে পৌঁছে দিতে আসে না, বাইরের একজন লোককে ডেকে তাকে বলে যে সে বন্ধু, সেই লোককে দিয়ে আমাকে এয়ারপোর্টে পাঠায়। এবং ভদ্রলোক, ভদ্রমহিলার বয়স্ক মহিলার সাথে আমার পরিচয় করা দিয়ে বলে যে এই মহিলার সাথে হ্যাঁ তোমাকে নিয়ে যাবে। আমি দেশে চলে আসি, তখন আমি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলাম, ডিপ্রেশনে ছিলাম, অসুস্থ ছিলাম শারীরিক মানসিকভাবে। এবং আমি তারপর ডাক্তারের কাছে যাই। আপনি কি ইংল্যান্ডে কোনো মানে আইনি সহযোগিতা ব্যবস্থা নেন না? না, আমি নিতে পারিনি। কেন নিতে পারেন? কারণ নিতে পারিনি হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমি তো বাস থেকে বেরোতে পারতাম না, আমার কারোর সাথে মিশতে পারতাম না, তখন সিস্টেম সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। এবং সে আমাকে মারধর করার সময় আমি যখন নিজেকে প্রোটেক্ট করার জন্য, বাঁচানোর জন্য যখন আমি ইয়ে করি, তখন তার গায়ে যে আঁচলগুলো লাগে সেগুলো ছবি তুলে সে রাখে এবং বলে যে আমি এগুলি পুলিশকে দেখাবো, বলে আমাকে শুধু টর্চার করছে। এবং এতে আমি আর ভয় পেয়ে যাই, যেহেতু আমি দেশে নতুন, আমি কাউকে চিনি না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই এবং আমি ওই দেশের লোক সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। আমি খুব ভয় পেয়ে যাই, যেহেতু সে ব্রিটিশ সিটিজেন এবং সে সারাক্ষণ আমাকে থ্রেট করতো। এমন করতে করতে সে আমাকে দেশে পাঠিয়ে দেয়। দেশে পাঠানোর পর সে আমার সাথে আর কোনো যোগাযোগ রাখে না এবং 2-1বার সে মেল করে আমাকে জানায় যে সে আমার সাথে সংসার করতে চায় না। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করি, তার পরিবারকেও অনেক বলি, তার পরিবার এটার ব্যাপারে কোনো ইন্টারেস্টেড না, তারা কোনো কথা বলতে রাজি না, তারা দায়িত্ব নিতে রাজি না, তারাও এটার মধ্যে জড়িত। বিয়েতে সাক্ষী দেখেছেন? বিয়েতে সাক্ষী ছিলেন আমার চাচা, ওর বাড়ির আত্মীয় স্বজন, ওর দুলাভাই। হ্যাঁ, ওর দুলাভাই ছিল, ওর বড় ভাই ছিলেন, ওর ভাইরা। ওর বাড়ির যে লোকজন আছে, ওর ভাই বা ওর মা, এদের সাপোর্ট কিরকম? ওরা কোনো সাপোর্ট দেয়নি আমাকে এবং আর উল্টা বলছে যে ওই মেয়ে কেন, আরও 10টা মেয়ে আমরা পাঠাবো ওখানে। আচ্ছা, আরও 10টা পাঠাবে, কিন্তু আপনি আপনার মতো এইভাবে থাকলে থাকবেন না? হ্যাঁ, এবং দেশে আসার পর তারা বললো যে থাকা কিছুই না, তোমার সাথে সম্পর্কে রাখতে চাই না। আচ্ছা, মানে সরাসরি বললো? সরাসরি বললো। তারপর আপনার হাজবেন্ডকে বলবেন? সে আমার সাথে কোনো যোগাযোগ রাখলো না। এরপরে কি আপনাকে যে মানে ডিভোর্সনামা পাঠিয়েছে? না, একটা লিগেল নোটিশ পাঠিয়েছে। লিগেল নোটিশ তো আর ডিভোর্সনামা হলো না, তালাকনামা হলো আলাদা। তালাক দিবে কাজী, কোর্ট কখনো তালাক দেয় না। সে তার লয়ারের মাধ্যমে একটা লিগেল নোটিশ পাঠাচ্ছে এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে আমাকে ডিভোর্স দিচ্ছে। আমার এটা নিয়ে আমার লয়ারের কাছে গিয়েছিলাম এবং সিটি কর্পোরেশনে গিয়েছি, যেখানে সেই লিগেল নোটিশ পাঠিয়েছিল একটা কপি। ওখান থেকে আমাকে বলা হয়েছে যে এটা ডিভোর্স না, ওখান থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে আমাকে। সার্টিফিকেটগুলো আছে তো আপনার? জি। আচ্ছা, এখন বলেন যে আপনি যে এখন মানে কী চাচ্ছেন, আপনার ভিউটা কী এখন? আমি চাচ্ছি
তো আপনি আরেকটা কথা বলছেন মাঝে, আপনার ভিসা ক্যান্সেল করার জন্য সে ই করছে। হ্যাঁ, সে লেটার দিয়ে ওখানে আমার ভিসা ক্যান্সেল করাচ্ছে, যাতে Immigration? হ্যাঁ, ইমিগ্রেশনে, যাতে আমি ব্যাক না আপনি করতে কখনো পারি। চাইতে না পারেন? জি। আচ্ছা, এবং ওখানে সে মিথ্যা কথা বলছে যে আমার সাথে তার ডিভোর্স হয়ে গেছে। divorce হয়ে ব্যাস, গেছে। আর আমাদের ডিভোর্স তো হয়নি। কিন্তু ওইখানে সে একটা ডিপ্লোমেসি করতে পারে, কারণ ডিভোর্স নামা ওখানে দেখাইতে হয়। হুম। সে এটা কিভাবে করছে আমি ঠিক এটা দেখবো আমরা। এখন আপনি বলেন যে এখন আপনি কি চাচ্ছেন, বর্তমানে পরিস্থিতি কি? আপনি তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থাটা নিয়েছেন কোর্টের মাধ্যমে, এই কোর্টে এটা রেজাল্টটা কি কি মামলা আপনি করেছেন তাদের বিরুদ্ধে? আমি একটা সিভিল সুটে মামলা করেছিলাম ক্ষতিপূরণের জন্য। তারা আমাকে যে ফিজিক্যালি মেন্টালি টর্চার করেছে। এটা কি টর্চারের ক্ষতিপূরণ না আপনি খোলপোষ কোনটা? এটা টর্চারের ক্ষতি। টর্চারের ক্ষতিপূরণ, হ্যাঁ। আপনি কত টাকা চাইছেন? আমি এখানে চেয়েছিলাম 4,60,00,000 টাকা চেয়েছি। কি করবেন? আদালত এখন হিয়ারিংয়ে যাবে। আর তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, বিভিন্নভাবে কথা বলতেছে যে আমি কিছু করতে পারবো না, কেসে কিছু আসবে যাবে না, বা তাদের ছেলে কোনদিন দেশে আসবে। তাদেরকে আদালত ডাকে নেই? তাদেরকে আদালত ডেকেছে, কিন্তু তাদের লয়ার ছাড়া আর কেউ কোর্টে আসেনি। শুধু লয়ার যায়? হ্যাঁ। শুধু লয়ার এটা কিভাবে করে বুঝলাম না। আর তারপরে তাদের আপনার যৌতুক এটা মামলাটা, যৌতুকের মামলাটা ওখানে লন্ডনে থাকা অবস্থায় সে আমার কাছে অনেকবার 20 লাখ 40 লাখ টাকা বিভিন্ন সময় বিভিন্ন অ্যামাউন্ট চাইতো। আমি তো কোনো ইনকাম করতাম না, যেহেতু চাকরি করতাম না বা আমার কোনো অ্যাসেট নেই, আমার পক্ষে দেওয়া তখন কোনোভাবে সম্ভব ছিল না। এগুলো নিয়ে সে গালিগালাজ করতো, রাগারাগি করতো, কারণ তাদের দুজনে বাড়ি কেনার প্ল্যান ছিল এবং ওই টাকাটা আমাকে দেওয়ার জন্য তারা প্রেশার দিত। মানে আপনার কাছ থেকে যৌতুক হিসেবে নিয়ে ওরা বাড়ি কিনবে? হ্যাঁ। এবং সে দেশেও আসার পরেও আমাকে বলছে টাকার ব্যাপারে, যেখানে আমার নিজের কোনো নিশ্চয়তা নেই সেখানে টাকার তো আরও কোনো টাকা দিলে নিশ্চয়তা হয়ে যেত। হ্যাঁ, সে বলতে চায় যে টাকা দিলে হয়তো নিশ্চয়তা হতে পারে। এবং 2015-তে সে দেশে আসে। দেশে আসার পরে আমার সাথে দেখা করেন এবং আমার গায়ে তখন হাত তুলেছে। দেশেও? হ্যাঁ, এবং ওই শেষ তার সাথে আমার দেখা, তখনই আমি যৌতুকের মামলাটা করতে বাধ্য হই। আচ্ছা, যখন আপনি মামলা করলেন মামলার অবস্থা কি? মামলা এখন দুটোই হিয়ারিংয়ে আছে। হিয়ারিং আছে। আর এমনি তাদের কি আদালতে আসতে হয় না? না, তারা কেউ আদালতে আসে না। কেন আসেন না? আপনি খোঁজ নিচ্ছেন? আপনি তাদের উকিলের সাথে কথা বলছেন? তাদের উকিলের সাথে তো কথা বলা যাবে না। কেন যাবে? সে তো কোনো কথা বলে না। বলা যায় তো কথা, আপনার উকিল কথা বলবেন। হ্যাঁ, তা উকিল কথা বলছে, তারা বলছে এই কেসে কোনো কিছু করতে পারবেন না আপনারা, এগুলি ফালতু কেস দিচ্ছেন, কোনো লাভ নাই। আর এগুলি বলে বছর পর বছর কেস করতে থাকবেন, এভাবেই চলতে থাকবেন। আপনি দেখলাম যে সমন দেখলাম কয়েকটা আদালত দেখেছি তাদের, তো ওরা কি কোর্টে যায় না কেন? থানা থেকে এগুলি তাদেরকে সার্ভ করা হচ্ছে না। কোন থানায়? মতিঝিল থানা থেকে। মতিঝিল থানায় ওই সমনগুলো আটক আছে, আপনি জানেন? জি। আপনি শিওর তো? জি। কবে কবে দিচ্ছে এগুলো? এগুলি দেওয়া হচ্ছে, প্রথম দেওয়া হয়েছিল 20 নভেম্বর। তারপর কত সালে? 2015-তে। আচ্ছা, তারপর দেওয়া হয়েছে দেখে বলতে হবে আমাকে। 20 অক্টোবর দেওয়া হয়েছে, 8/12-তে দেওয়া হয়েছে, 8/12-2015-তে দেওয়া হয়েছে, তারপরে 6/3-2016-তে দেওয়া হয়েছে, তারপরে 19/4-2016-তে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনার উকিল কি এমনি এতে গিয়েছিল, থানায় গিয়েছিল যে কেন এগুলো সার্ভ হচ্ছে না একটু জানার জন্য? তারা বলতে চাচ্ছে যে পাচ্ছেন না তারা। আচ্ছা, তো এখন আপনি কি চান? আপনার ভিউটা কি, মনের ভিউটা কি? আমি চাই সে দেশে আসুক এবং বাংলাদেশের আইনে অনুযায়ী তার শাস্তিটা হোক, সে যা করেছে। আমি কখনোই ডিভোর্স চাইনি বা ডিভোর্স তাকে আমি দিইও নেই। আমার যে অধিকারটা সে নষ্ট করছে, সে অধিকারটা আমি ফেরত চাই। আমার সাথে যে অন্যায়টা করছে, সে অন্যায়ের প্রতিবাদ চাই আমি। আপনি অন্যায় আপনার সাথে যে অন্যায়টা হয়েছে সেটার আপনি বিচার চান, পাশাপাশি আপনি আপনার মানে স্ত্রীর অধিকারটা ফিরে পেতে চান, এই তো আপনার দাবি। আর
এছাড়া আপনার মানে ওই নির্যাতনের জন্য আপনার কোনো কিছু চান না আপনি যে আমি নির্যাতন করেছে এই জন্য মানে রাষ্ট্র যে আইনটা করবে কোর্ট যেভাবে নেবে সেটাই আপনি সেটাই চাই চান যে ওটা আদালতের উপর আপনি ছেড়ে আদালতের উপর দিয়েছেন। ছেড়ে দিয়েছে। ওটা বিচার বিভাগ করবে। বিচার বিভাগ করে। তো এখন আমি আমার আমি স্ত্রীর অধিকারটা ফিরে পেতে চাই এই তো? হুম। আচ্ছা থ্যাংক ইউ অনেক